সিকিউরিটি। লিখিত ওই অধ্যায়টির নাম হচ্ছে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। মাথায় রাখবে, এই যে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি যে অধ্যায়টি রয়েছে, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায় থেকে এই যাবৎকাল সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এই যাবৎকাল সবচেয়ে বেশি প্রশ্ন এসছে কোথা থেকে? পাওয়ার অ্যান্ড সিকিউরিটি অধ্যায় থেকে। এবং এই পাওয়ার অ্যান্ড সিকিউরিটি যে অধ্যায়, এই অধ্যায়টা তোমরা দেখবে যে প্রিলিমিনারি আমরা যখন একটি অধ্যায় পড়বো, প্রিলিমিনারি প্লাস রিটেন, আমরা একটি অধ্যায় পড়বো প্রিলিতে, এবং সে অধ্যায়ের নাম হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। এই আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক নিরাপত্তা আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক নামক যে অধ্যায়টি রয়েছে প্রিলিমিনারিতে, তার সাথে আমাদের রিটেনের এই অধ্যায়টার মিল রয়েছে। এবং আমাদের লিখিত পরীক্ষায় যত প্রশ্ন আসে তার মধ্যে এক টাইপের প্রশ্ন আসে, এবং ওই টাইপের প্রশ্নকে বলা হয় শর্ট কনসেপচুয়াল নোটস। 10টি প্রশ্নের উত্তর সেখানে করতে হয়, এবং সেই 10টি প্রশ্নের উত্তরের জন্য আমরা 40 নম্বর পেয়ে থাকি। এ যাবৎকাল এ যাবৎকাল কনসেপচুয়াল নোটস থেকে যত প্রশ্ন এসছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন এসছে যে অধ্যায় থেকে, সেই অধ্যায়টার নাম কি? সেই অধ্যায়টার নাম হচ্ছে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। এই পাওয়ার অ্যান্ড সিকিউরিটির উপরে আমাদের বেশ কয়েকটা ক্লাস হবে, যার মধ্যে আজকে হচ্ছে প্রথম ক্লাস। আজকে হচ্ছে আমরা এটার পার্ট ওয়ান পড়বো। এই পার্ট ওয়ানের মধ্যে আমরা আসলে কি কি পড়বো? পার্ট ওয়ানের মধ্যে আমরা পড়বো হচ্ছে পাওয়ার বিষয়টা আসলে কি, পাওয়ার কি। দেন আমাদেরকে পড়তে হবে টাইপস অফ পাওয়ার, টাইপস অফ পাওয়ার পড়তে হবে। এরপর যদি সময় থাকে তাহলে আমরা পড়বো সেটা হলো যে ন্যাশনাল পাওয়ার, ন্যাশনাল পাওয়ার। এটা হচ্ছে আমাদের টাইপ, পার্ট ওয়ানের মধ্যে আমরা পড়বো, যার একটা কি পাওয়ার, আর একটা কি টাইপস অফ পাওয়ার, আর একটা কি ন্যাশনাল পাওয়ার। এই তিনটা জিনিস আজকে আমরা, তিনটা টপিক আজকে আমরা পড়বো। তবে যতটুকু পড়া যায় ততটুকুই পড়বো, যেখান থেকে শেষ হবে আগামীকালের ক্লাস ঠিক ওখান থেকে শুরু হবে। আচ্ছা, শুরুতে আমরা পাওয়ার নিয়ে কথা বলবো। পাওয়ার, শুরুতে আমরা পাওয়ার নিয়ে কথা বলবো, যে পাওয়ার বা ক্ষমতা বা শক্তি আসলে এটা কি। মাথায় রাখবে, কনসেপচুয়াল নোটসে আমাকে জানতে হবে হোয়াট মানে কি, মানে এই জিনিসটা কি। আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতা বলতে কি বোঝায়, এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসেছে। আন্তর্জাতিক রাজনীতিতে পাওয়ার বা ক্ষমতা বলতে কি বোঝায়, সে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসেছে। তোমরা কেউ বলতে পারবে পাওয়ার কাকে বলে, বা পাওয়ার জিনিসটা কি? তোমরা কেউ বলতে পারবে কিনা পাওয়ার কি? স্যার, নিজের ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দেওয়া বা নিজের যেটা প্রয়োজন সেটা অন্যের মাধ্যমে করিয়ে নেওয়াটাই হচ্ছে পাওয়ার। আচ্ছা, আমরা শুরুতেই বলেছিলাম ক্লাসে যখন আমরা ওরিয়েন্টেশন নিয়েছিলাম যে কোনো একটি টপিক, নিউ টপিক যখন আসবে তখন আমরা কি করব, তখন আমরা একটা পাওয়ার রিলেটেড যত ধরো আমরা যদি পাওয়ারকে নিয়ে একটা কোটেশন যদি জানি, তাহলে পাওয়ার রিলেটেড যত প্রশ্ন আসুক না কেন সেখানে আমরা ওই কোটেশনটা ব্যবহার করতে পারবো। জাস্ট লাইক আলু, অর্থাৎ আলু যেভাবে একটি তরকারিতে দেওয়া যায়, একইভাবে পাওয়ার রিলেটেড কোন একটি কোটেশন যদি তোমার মনে থাকে বা যদি মনে রাখতে পারো, পাওয়ার নিয়ে যে প্রশ্ন আসবে সেটা তুমি লিখতে পারবে। শুরুতে আমরা এই কোটেশনটা লিখবো, এবং তাকে কোটেশনটা অ্যানালাইসিস করার মাধ্যমেই পাওয়ারটা কি সেটা আমরা বুঝে নেব। খেয়াল করবে, পাওয়ার is the ability to influence the behavior of others, to get the outcomes, to get the outcomes
ওয়ান ওয়ার্ডস। স্যার নোট নিব স্যার। নিতে পারে, যদি তোমরা পিডিএফ পেয়ে যাবে, ক্লাস রেকর্ডিং হচ্ছেই, তোমরা রেকর্ডিং শুনে শুনেও নোট করতে পারবে। আর সবচেয়ে উত্তম হচ্ছে তুমি ক্লাস চলাকালীন সময় আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। তোমার যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন আমাকে করো। তারপর যখন তুমি রেকর্ডিংটা শুনবে, রেকর্ডিংটা শুনে সুন্দর সুন্দর করে নোট করতে পারবে। এবং সাপোর্টিভ হিসেবে তুমি প্রত্যেকটি রিটেনের প্রত্যেকটি ক্লাসে একটি করে পিডিএফ হয়ে যাবে, যতটুকু পড়ানো হলো ততটুকু করে। আচ্ছা, এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে জোসেফ এস। জোসেফ এস নাই, এনার নাম কি তোমরা শুনেছো? তোমরা কি না এনার স্যার, নাম শুনি নাই শুনেছো? স্যার। কেউ শোনা নাই? স্যার উনি সম্ভবত সফট পাওয়ারের সংজ্ঞা দিয়েছিলেন। হ্যাঁ, উনি পাওয়ারেরই সংজ্ঞা দিয়েছেন, পাওয়ারটা নিয়ে উনি সংজ্ঞা দিয়েছেন। হ্যাঁ, যদিও ভদ্রলোক আহ এখন সম্ভবত বেঁচে নেই, মারা গেছে। লক্ষ্য রাখবে। পাওয়ার, এই জোসেফ স্টাই হচ্ছে হার্ভার্ড যে ইউনিভার্সিটি রয়েছে, আমেরিকা হার্ভার্ড যে ইউনিভার্সিটি রয়েছে, এই হার্ভার্ড ইউনিভার্সিটির একটা ফ্যাকাল্টি বা একটা, যেটার নাম হচ্ছে জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট। জন এফ, তোমরা জানো যে অক্সফোর্ড বলো, ক্যামব্রিজ বলো, বা হার্ভার্ড বলো, এই যে যে যত ভার্সিটি আছে এগুলোর আন্ডারে কিন্তু অনেকগুলো কলেজ থাকে, স্কুল থাকে, ইনস্টিটিউশন থাকে। এই হার্ভার্ড ইউনিভার্সিটির তোমার আহ জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট, এটা ডিন ছিলেন মিস্টার জোসেফ এস নাই। এবং এই জোসেফ এস নাই তিনি পাওয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা যদি এখন জোসেফ এস নাইয়ের এই কোটেশন বা পাওয়ার নিয়ে তার এই বক্তব্যটা যদি অ্যানালাইসিস করি, তাহলে খুব সহজে আমরা পাওয়ার বুঝতে পারবো। দেখো, পাওয়ার ইজ দ্য অ্যাবিলিটি টু ইনফ্লুয়েন্স দ্য বিহেভিয়ার অফ আদার্স, গেট দ্য আউটকামস ওয়ানওয়ার্ডস। তাহলে কি, ক্ষমতা হলো এমন এক সামর্থ্য যা দ্বারা অন্যের আচরণ নিয়ন্ত্রণ করে তার জাতি বা রাষ্ট্র তার নিজের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে। আবার শুনবে, ক্ষমতা হচ্ছে কোন একটি জাতি বা রাষ্ট্রের এমন এক সামর্থ্য ও সক্ষমতা যা দ্বারা অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করে সেই জাতি বা রাষ্ট্র তার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে। মনে রাখবে, পেশন গুলোর সাধারণত আক্ষরিক অর্থের থেকেই, ও, অর্থের চেয়েও রূপক অর্থ দিয়ে ব্যাখ্যা করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে দেখো কোনো স্টেট বলা নাই, এখানে কোনো নেশন কিন্তু বলা নাই। বাট আমি কি বলেছি? আমি বলেছি ক্ষমতা হচ্ছে কোন একটি জাতির বা রাষ্ট্রের এমন এক সামর্থ্য যা দ্বারা সে অন্যের আচরণ নিয়ন্ত্রণ করে নিজের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে পাওয়ার বলতে বোঝাবে কোন একটি রাষ্ট্রের এমন সামর্থ্য, এমন সক্ষমতা, এমন যোগ্যতা যা দ্বারা সেই রাষ্ট্র অন্য রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারে, অন্য রাষ্ট্রের আচরণকে প্রভাবিত করতে পারে, যা দ্বারা একটি রাষ্ট্র নিজে যা চাচ্ছে সেটা নিজ ভূখণ্ডে এবং নিজ ভূখণ্ডের বাইরে কি করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে। এমন কোনো সামর্থ্য বা সক্ষমতা যদি কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর বা কোনো রাষ্ট্রের যদি থাকে, তখন বুঝতে হবে তার কি আছে, তার হচ্ছে পাওয়ার আছে, কোন আছে। তোমাকে আমি একটা এক্সাম্পল, তুমি নিশ্চয় ইরানের নাম শুনেছো। পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি বুঝতে পারে এক্সাম্পলের মাধ্যমে। ইরানে আমেরিকা কি চাই, কথা বল। ইরানে আমেরিকা কি চাই, কথা বলতে হবে, কথা বলতে হবে ক্লাস। ইরানে বলো আমেরিকা কি চাই? যেন তারা পারমাণবিক শক্তিধর দেশ না হইতে পারে। ভেরি গুড। তার মানে দেখো, আমেরিকা চায় ইরান যাতে কোনোভাবে নিউক্লিয়ার উইপন্স এর মালিক যাতে হতে না পারে। এটা আমেরিকা চাচ্ছে কিনা, কথা বলো। চাচ্ছে। তাহলে এটা যদি হয়, তাহলে আমেরিকা ইরানে আসলে কি করবে? দেখো, ইরানে আমেরিকা অনেক কিছু করতে পারে। তার মধ্যে অন্যতমটা কি, অন্যতম যে সে মিলিটারি অ্যাটাক করতে পারে কিনা, কথা বলো।
জি স্যার পারে। মিলিটারি অ্যাটাক করতে পারে কিনা, অর্থাৎ ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে সেখানে আমেরিকা মিলিটারি অ্যাটাক করবে, তো এটাতে সামর্থ্য লাগে কিনা কথা বল। অবশ্যই সামর্থ্য লাগে স্যার। অবশ্যই সামর্থ্য লাগে। তাহলে যদি আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালিয়ে পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়ে ইরানের পারমাণবিক শক্তিতে শক্তিশালী হওয়ার বিষয়টা যদি মানে ধ্বংস করে দিতে পারে, তাহলে সেটাকে কি বলা হবে কথা বলে, সেটাকে অবশ্যই পাওয়ার বলা হবে। আবার একটা জিনিস হতে পারে কিনা, সেটা হলো যে ইরানে একটা গোষ্ঠীকে গোষ্ঠী কি করতে পারে, গোষ্ঠীকে প্রমোট করতে পারে যে গোষ্ঠী করতে পারে, যে গোষ্ঠী কি করতে পারে কথা বলে, যে গোষ্ঠী ইরানের নিউক্লিয়ার উইপন্স এর বিপক্ষে সব সময়ের জন্য অবস্থান গ্রহণ করে। এবং এই গোষ্ঠী যখন জনপ্রিয়তা অর্জন করবে, বেশিরভাগ মানুষ যখন চাইবে যে না ইরান পারমাণবিক শক্তিতে শক্তিশালী হলে ইরানের সার্বভৌমত্ব, ইরানের উপর আক্রমণ হইতে পারে, ইরানের জনগণের উপর নিষেধাজ্ঞা হইতে পারে, এখান ধরনের ইরানের 80% জনগণ নিউক্লিয়ার ওয়েপন্সের বিপক্ষে চলে। তাহলে এই গোষ্ঠীকে শক্তিশালী করার জন্য আমেরিকা গোপনে কি করলো কথা বলো, ফাইন্যান্স করলো। গোপনে কি করলো, ফাইন্যান্স করলো, যার মাধ্যমে ইরান রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো যে না আমরা নিউক্লিয়ার রিপন্স আর কোনো মিলিটারি পারপাসে ব্যবহার করব না। শুধুমাত্র আমরা কোনো নিউক্লিয়ার পাওয়ার কোনো মানে ইয়ে নিউক্লিয়ার রিপন্স তৈরি করার ক্ষেত্রে কি করবো না, ব্যবহার করবো না। এগুলো শুধুমাত্র পরমাণু জ্বালানিকে কাজে লাগিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদন করব, যা দেশের অর্থনীতিতে চালিকা শক্তি হিসেবে কাজে আসবে। তাহলে এই যে গোষ্ঠীকে ফাইন্যান্স করার মতো, একটা গোষ্ঠীকে প্রমোট করার একটা সামর্থ্য থাকা লাগে কিনা, অবশ্যই থাকে। মানে এটাকে কি বলা হবে, এটাকে পাওয়ার বলা হবে। সাধারণত আমেরিকা আরেকটা কাজ করতে পারে কিনা, আমেরিকা এইটা ঘোষণা করে দিতে পারে কিনা, কি ঘোষণা, সেটা হলো যে ইরানের অর্থনীতির উপরে আমেরিকা স্যাংশন দিতে পারে কিনা কথা বল, জি স্যার নিষেধাজ্ঞা পারে। দিতে পারে কিনা। জি নিষেধাজ্ঞা স্যার। দেওয়ার মাধ্যমে ইরানের অর্থনীতি কি করলো, আমেরিকা ভেঙে ফেললো বা দুর্বল করে ফেললো। যখন ইরানের অর্থনীতি দুর্বল হয়ে যাবে, ইরানের যখন ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে, ইরানের যখন এক্সপোর্টের উপরে প্রচুর পরিমাণে কি এক্সপোর্টের উপর নিষেধাজ্ঞা আসবে, ইরানের তখন যখন বেকারত্বের হার বেড়ে যাবে, ইরানে যখন দারিদ্র্যের হার বেড়ে যাবে, ইরানের অর্থনীতি যখন ভেঙে যাবে, তখন ইরান কি করবে, মিলিটারি বাজেটের আকার ছোট করতে বাধ্য হবে। কারণ তখন জনগণের খাবার আগে, জনগণের হেলথ আগে, জনগণের এডুকেশন আগে, নিউক্লিয়ার উইপন্স বা নিউক্লিয়ার ইস্যু তখন পড়ে। যখন আমেরিকা স্যাংশন দেওয়ার মাধ্যমে ইরানের অর্থনীতিকে ভেঙে ফেললো এবং ইরান নিউক্লিয়ার উইপন্স তৈরিতে যে বাজেট, সেই বাজেট যখন একদম জিরোতে নামিয়ে আনলো, তখন বলো তো আমেরিকার যে চাওয়া ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, এই চাওয়া আমেরিকা প্রতিষ্ঠা করতে পারলো কিনা, অবশ্যই পারলো। তাহলে একটা রাষ্ট্র যে অন্য রাষ্ট্রে সে যা চাচ্ছে এটা প্রতিষ্ঠা করার জন্য সে যে স্যাংশন দিল, এই স্যাংশন কি সব রাষ্ট্র দিতে পারে? আমরা বাংলাদেশকে দিতে পারি, নেপালকে দিতে পারে, ভুটানকে দিতে পারে, মালদ্বীপকে দিতে পারে? পারে না। কে দিতে পারে, আমেরিকা দিতে পারে। কে দিতে পারে, চীন দিতে পারে, জাপান দিতে পারে, ইউকে দিতে পারে, নেদারল্যান্ড দিতে পারে, জার্মানি দিতে পারে, ফ্রান্স দিতে পারে। এই যে প্রথম সারির যে দেশগুলো আছে, তারা স্যাংশন দেওয়ার মতো সামর্থ্য রাখে, সক্ষমতা রাখে। এই সামর্থ্য বা সক্ষমতার নামই হচ্ছে পাওয়ার বা ক্ষমতা। এই কারণে বলা হচ্ছে পাওয়ার বা ক্ষমতা বলতে বোঝায় কোন রাষ্ট্রের এমন সামর্থ্য, এমন সক্ষমতা, এমন যোগ্যতা যা দ্বারা সেই রাষ্ট্র অন্য রাষ্ট্রের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে, অন্য রাষ্ট্রের উপর প্রভুত্ব সৃষ্টি করতে পারে, অন্য অন্য ভূখণ্ডে সে যা চাচ্ছে সেটা সে প্রতিষ্ঠা করতে পারে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পাওয়ার। তোমরা প্রাথমিক কথা বুঝলে কিনা, এবং জোসেফ স্নাই তিনি যে কথা বলেছেন, তিনি যে কোটেশন দিয়েছেন পাওয়ার নিয়ে, সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারলাম কিনা? জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে, দেখো, তোমরা নিশ্চয়ই কামার এন্ড পার্কিন্স এর নাম শুনছো। কামার এন্ড পার্কিন্স তারা পাওয়ার নিয়ে কি বলেছে দেখো। কামার এন্ড পার্কিন্স তারা পাওয়ার নিয়ে কি বলেছে, দুজন ব্যক্তি তারা বলেছেন শক্তি বলতে এমন এক উপায়কে বোঝায়, শক্তি বলতে এমন এক উপায়কে বোঝায় যার দ্বারা কোন কোন রাষ্ট্র
অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিকে কার্যে প্রয়োগ। কথা বুঝো, শক্তি বলতে এমন এক উপায়কে বোঝায় যার দ্বারা কোন রাষ্ট্র অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিকে কার্যে প্রয়োগ করে, মানে বাস্তবায়ন করে। তাহলে শক্তি বলতে এমন এক উপায়কে বোঝায়। ধরে নাও, ধরে নাও কি বললো যে ধরে নিচ্ছে আমরা জাপান। জাপান কি বললো? জাপান ধরে নাও বাংলাদেশকে বললো যে আমি বাংলাদেশে কি দেখতে চাই? রুল অফ ল দেখতে চাই, রুল অফ ল দেখতে চাই। যদি রুল অফ ল বাংলাদেশে না প্রতিষ্ঠিত হয়, তাহলে জাপানের অর্থায়নে যতগুলো প্রকল্প বাংলাদেশে চলে, সেই প্রকল্পগুলোতে আর অর্থ ছাড় দেওয়া হবে না, কিংবা এবং এই প্রকল্পের মধ্যে যে প্রকল্পগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে, সেগুলোকে আর এক্সটেন্ড করা হবে না। তখন বলো তো, বাংলাদেশ আইনি শাসন প্রতিষ্ঠা করতে বাধ্য হবে কি? জি স্যার, বাধ্য হবে তখন স্যার। তাহলে এই যে বাংলাদেশে যে জাপানের অর্থায়নে বিভিন্ন প্রকল্প পরিচালনা করে জাপান যা চায়, সেটা বাংলাদেশের ভূখণ্ডে যা চাই সেটা সে প্রতিষ্ঠা করতে বা কার্যে প্রয়োগ করতে বা বাস্তবায়ন করতে সমর্থ হন। এটা হচ্ছে জাপানের ধার বাক্য। তাহলে এই কথাটা কে বলেছে? পামার এন্ড পার্কিন্স বলেছেন যে শক্তি বা ক্ষমতা বলতে এমন এক উপায়কে বোঝায় যার দ্বারা কোন রাষ্ট্র অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিকে কার্যকর করে। ক্লিয়ার? উপর দিকে দেখো, অর্গানস কি? অর্গানস কি? অর্গান অর্গানস কি? তিনি কি বলেছেন? তিনি বলেছেন অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য বা শক্তি হল ক্ষমতা। অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য বা শক্তি হলো অন্যের আচরণ করার শক্তি। ধরে নাও আমি পারিবারিক ভাবেই বোঝাই। ধরে নাও আমার সন্তান সারাদিন কি করে? মোবাইলে গেম। আমি তাকে বলে দিলাম, আগামীকাল থেকে যদি আমি তোমাকে গেম খেলা দেখি, তাহলে তোমার খাবার বন্ধ। বলো তো, আমার সন্তান কি তাহলে আর গেম খেলবে? না স্যার, শুধরানোর চেষ্টা করবে। শুধরানোর চেষ্টা করবে। তাহলে আমি অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করলাম কিনা? কথা জি স্যার। দেখো, 2014 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সফর করলেন কোথায়? তিনি সফর করলেন চীনে। সফর করে কি করলেন? সফর করলেন যে কারণে, সেটা হলো যে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়াতে একটা ডিপ সি পোর্ট তৈরি করার জন্য চীনের সাথে বাংলাদেশ কি করবে? একটা চুক্তি করবে। তাহলে এটা বাংলাদেশের আচরণ, বাংলাদেশের বিহেভিয়ার, বাংলাদেশের অ্যাক্টিভিটিস কার সাথে? চীনের ডিল। যখন আমেরিকা বলল যে এই সফর নিয়ে বলল যে উই আর ডিপলি কনসার্ন, অর্থাৎ বাংলাদেশের কোন উপকূলীয় অঞ্চলে চীনের বড় কোনো বিনিয়োগ আমেরিকা দেখতে চায় না, এই কথাটা আমেরিকা তার কূটনৈতিক ভাষার মাধ্যমে বলল। এই সফরকে কেন্দ্র করে উই আর ডিপলি কনসার্ন, আমরা গভীরভাবে উদ্বেগ, যে এই সফরকে কেন্দ্র করে। এই সফরে চীনের সাথে বাংলাদেশ কি ধরনের চুক্তি করলো, চীনের কাছে বাংলাদেশ কি ধরনের বিনিয়োগ গ্রহণ করলো, এটার উপর নির্ভর করবে আগামীতে বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক কেমন হবে। এর সবকিছুকে বোঝানোর জন্য আমেরিকা শুধু একটি বাক্য ছুড়ে দিল, উই আর ডিপলি কনসার্ন। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দেখলো যে আমেরিকা ভালোভাবে নিচ্ছে না বিষয়টা, তখন চীন সফর করে আসলো, প্রাথমিক আলাপ আলোচনা করে আসলো, কিন্তু চীনের সাথে চুক্তি করতে পারলো, চুক্তি করলো না। তাহলে বলতো, আমেরিকা যে বললো উই আর ডিপলি কনসার্ন, এই কথা বলার মাধ্যমে এই কথা বলার মাধ্যমে এই কথা বলার মাধ্যমে আমেরিকা শেখ হাসিনা, দ্যাট মিনস একটা রাষ্ট্রের সরকার প্রধান, মানে আমরা যদি বলি এই রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের চীনের সাথে যে আচরণ, চীনের সাথে যে ডিল হতে যাচ্ছিল, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারলো কিনা? কথা বল। জি স্যার, নিয়ন্ত্রণ করে ফেলছে অলরেডি। তাহলে অন্যের আচরণ নিয়ন্ত্রণ করার শক্তি বা সামর্থ্যের নাম কি? কথা বলো, ক্ষমতা বা পাওয়ার। ক্লিয়ার? বুঝলা কিনা পাওয়ার কাকে বলে? বুঝলা কিনা? জি স্যার। আচ্ছা, এইবার আসো, জোসেফ এস নাই তিনি বলেছেন আন্তর্জাতিক রাজনীতিতে
পাওয়ার বা ক্ষমতা হচ্ছে তিন ধরন। কি বলেছেন? তিনি বলেছেন আন্তর্জাতিক রাজনীতিতে পাওয়ার বা ক্ষমতা, আন্তর্জাতিক রাজনীতিতে পাওয়ার বা ক্ষমতা হচ্ছে কয় ধরনের? তিনি বলেছেন তিন ধরনের। সেই তিনটা ধরন কি সেটা আমরা দেখে নিই, তারপরে সেগুলো দেখে আমরা একটা একটা করে বিশ্লেষণ করি। আন্তর্জাতিক রাজনীতিতে পাওয়ার বা ক্ষমতা তিনি বলেছেন কয় ধরনের? তিনি বলেছেন তিন ধরনের। এই তিন ধরনের পাওয়ার কি কি আছে সেটা আমরা একটু দেখে নিই। তিনি বলেছেন একটার নাম কি, একটার নাম হচ্ছে হার্ড পাওয়ার। হার্ড পাওয়ারের বাংলা কি কেউ বলতে পারবে? আর একটা নাম হচ্ছে সফট পাওয়ার। স্যার আর একটা নাম সামরিক ক্ষমতা। আর একটা নাম দিয়েছে হচ্ছে স্মার্ট পাওয়ার। তাহলে আমরা কিন্তু এইখানে প্রত্যেকটা টাইপের সাথে পাওয়ার আছে, পাওয়ার কি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, পাওয়ার কি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে এখানে মূলত জানতে হবে হার্ড পাওয়ারটা কি, সফট পাওয়ারটা কি, স্মার্ট পাওয়ারটা কি। লক্ষ্য রাখবে, যখন কোন রাষ্ট্র নিজে যা চাচ্ছে তা প্রতিষ্ঠা করার জন্য, যখন কোন রাষ্ট্র অন্য রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য, অন্য রাষ্ট্রে নিজের প্রভুত্ব কায়েম করার জন্য, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতিকে নিয়ন্ত্রণ করার জন্য সামরিক সামর্থ্য বা অর্থনৈতিক সক্ষমতা প্রয়োগ করবে, তখন সেটাকে বলা হবে হার্ড পাওয়ার। তখন সেটাকে কি বলা হবে? হার্ড পাওয়ার। এখন ধরে নাও আমেরিকা সিরিয়াতে কি চেয়েছিল? আমেরিকা সিরিয়াতে চেয়েছিল এমন একটি সরকার, যে সরকারটা হবে সুন্নি পন্থী, যে সরকারটা হবে আমেরিকা সহ পশ্চিমাদের সাথে সম্পর্ক ভালো রাখবে, যে সরকার সৌদি আরব উপসাগর এলাকার দেশগুলোর সাথে এবং ইসরায়েলের সাথে কখনো বিরোধে যাবে। কিন্তু সিরিয়াতে ক্ষমতায় ছিল কে? বাশার আল আসাদ। এই আসাদের সাথে কার কার সম্পর্ক ভালো ছিল? ইরানের সম্পর্ক ভালো ছিল। এর সাথে সম্পর্ক কার ছিল ভালো? রাশিয়ার সাথে সম্পর্ক ভালো ছিল। সম্পর্ক কার ভালো ছিল? চীনের সাথে সম্পর্ক ভালো ছিল। চীনের সাথে সম্পর্ক ভালো ছিল। সম্পর্ক ভালো ছিল কার সাথে? হিজবুল্লাহর সাথে সম্পর্ক ভালো ছিল। ছিল কার সাথে? হুতির সাথে সম্পর্ক ভালো ছিল, তাই না? সম্পর্ক কার সাথে ভালো ছিল? হামাসের সাথে সম্পর্ক ভালো ছিল। সম্পর্ক কার সাথে ভালো ছিল? নর্থ কোরিয়ার সাথে সম্পর্ক ভালো ছিল। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো তো, ইরান কিন্তু আমেরিকার শত্রু, ইরান কিন্তু আমেরিকার শত্রু, রাশিয়া আমেরিকার শত্রু, চীন আমেরিকার শত্রু, হিজবুল্লাহ এটা ইসরায়েলের শত্রু, দ্যাট মিনস আমেরিকার শত্রু, হুতি সৌদি আরবের শত্রু, দ্যাট মিনস এটা আমেরিকার শত্রু, হামাস এটা হচ্ছে ইসরায়েলের শত্রু, দ্যাট মিনস আমেরিকার শত্রু, উত্তর কোরিয়া আমেরিকার শত্রু। তাহলে আমেরিকা কি আসাদকে ক্ষমতা রাখতে পারবে? চাইবে কিনা সেটা বল। আমেরিকা কি না আসাদকে স্যার। ক্ষমতায় রাখতে চাইবে? না স্যার। চাইবে না। যেহেতু আসাদকে ক্ষমতায় রাখতে চাইবে না, এ কারণে 2011 সাল থেকে আমেরিকা সিরিয়ার উপরে কি করলো কথা বলো? সামরিক হামলা শুরু করলো, তাই নয় কি কথা বলো? এই সামরিক হামলার মাধ্যমে আমেরিকা সিরিয়াতে কি চেয়েছে? আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করে এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছে, যে সরকারের সাথে আমেরিকার সম্পর্ক ভালো হবে, পশ্চিমাদের সম্পর্ক ভালো হবে, উপসাগরীয় এলাকার সুন্নি অধ্যুষিত দেশগুলোর সম্পর্ক ভালো হবে, ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো হবে। তাহলে এই যে আমেরিকা সিরিয়াতে যা চাইছে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য সিরিয়ার উপরে কি করলো? সামরিক আগ্রাসন পরিচালনা করলো। এটার নাম হচ্ছে হার্ড পাওয়ার। এটার নাম কি? হার্ড পাওয়ার। তার মানে যখন কোন একটি রাষ্ট্র তার চাওয়াকে প্রতিষ্ঠা করার জন্য সামরিক সক্ষমতা এবং অর্থনৈতিক সক্ষমতাকে কাজে লাগায়, তখন সেই সেটাকেই বলা হবে হার্ড পাওয়ার। হার্ড পাওয়ার কি এটা বোঝা গেল? জি স্যার। মানে আমার ছেলে পড়ালেখা করে না, আমি চাই সে পড়ালেখা করুক,
পড়ালেখা যাতে করতে বাধ্য হয়, এই জন্য আমি তাকে বেদ দিয়ে পেটানো শুরু করলাম। দ্যাট ইজ হার্ট পাওয়ার। দ্যাট ইজ হার্ট পাওয়ার। হার্ট পাওয়ার কি বুঝতে পারলা কিনা তোমরা সবাই? এখানে বোঝাটা ইম্পর্টেন্ট। জি স্যার, বুঝতে পারছি। এখানে কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট, অন্য কিছু কিন্তু ইম্পর্টেন্ট না। তুমি বুঝবে, পরীক্ষার খাতায় তুমি লিখবে, বুঝতে পারলে লিখতে পারবে, না বুঝতে পারলে লিখতে পারবে না। ধারণা থাকলে লিখে আসতে পারো কিনা তোমরা, কথা বল। কোন একটা টপিকে তোমার জি ধারণা স্যার। আছে, তুমি বুঝো এই জিনিসটা এই, এরপর তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারবে কিনা, কথা বল। জি স্যার। তাহলে কি তুমি পারবে? কোনোভাবে কিন্তু তুমি পারবে না, যে ধারণা না থাকে তাহলে তুমি পারবে না। এবার আসো, তাহলে সফট পাওয়ার কোনটাকে বলা হয়? সফট পাওয়ার কোনটাকে বলা হয়? সফট পাওয়ার বলতে বোঝায় যখন কোন একটি রাষ্ট্র তার নিজের নীতি, নিজের আদর্শ, নিজের ইতিহাস, নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতি, অর্থনৈতিক সহযোগিতা, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে অন্য রাষ্ট্রের উপর নিজের প্রভাব প্রতিষ্ঠা করে, তখন সেটাকে কি বলা হবে? তখন সেটাকে বলা হবে সফট পাওয়ার। ওই যে একটু আগে বললাম, কি বললাম, যে আমেরিকা ইরানে এমন একটা জনগোষ্ঠীকে দেখতে চাই, যে জনগোষ্ঠী হবে পশ্চিমা ভাবা ভাবাদর্শ, মানে পশ্চিমা আদর্শ পুষ্ট, যে জনশক্তি ইরানে টেকসই গণতন্ত্র দেখতে চাইবে, যে জনশক্তি ইরানে খুবই শক্তিশালী পুঁজিবাদী ব্যবস্থা চালু চালু থাকুক এইটা চাইবে, যে জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী তোমার নিউক্লিয়ার উইপন্সের বা নিউক্লিয়ার উইপন্সের বিপক্ষে অবস্থান গ্রহণ। তাহলে চিন্তা করো যে, তাহলে এই যে আমেরিকা যদি এখন ওই গোষ্ঠীকে অর্থনৈতিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা দেয়, বা কোনো একটি রাষ্ট্রকে আরেকটি রাষ্ট্র এমন ভাবে সহযোগিতা করলো, যার মাধ্যমে বলল যে তুমি মুক্ত বাজার অর্থনীতিতে তোমার দেশের যে ডোমেস্টিক ইকোনমিক পলিসি গুলো বাধা হিসেবে দাঁড়িয়েছে, এগুলোকে তুমি কি করবে? এগুলোকে তুমি উঠিয়ে দিবে। এগুলোকে তুমি কি করবে? এগুলো তুমি উঠিয়ে দিবে। তখন, বা কোনো একটি দেশ আরেকটি দেশে বলল যে তুমি তোমার দেশের পার্লামেন্ট সিস্টেমটাকে এমন করো যেটা হবে আমার পার্লামেন্টের মতো, অর্থাৎ আমার পার্লামেন্ট বাই ক্যামেরাল, পার্লামেন্টে একটা থাকবে আপার হাউস আর থাকবে লোয়ার হাউস। এই যে কোন একটি দেশ তার নীতি, আদর্শ, সভ্যতা, সংস্কৃতি এগুলো দিয়ে যখন আর একটি রাষ্ট্রকে প্রভাবিত করে, তখন সেটাকে বলা হয় সফট পাওয়ার। অর্থাৎ সামরিক শক্তি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার বাইরে গিয়ে একটি রাষ্ট্র তার অন্যান্য সকল সক্ষমতাকে কাজে লাগিয়ে অন্য রাষ্ট্রের উপর যখন প্রভাব বিস্তার করে, অন্য রাষ্ট্রের উপর যখন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তখনই সেটাকে বলা হয় সফট পাওয়ার বলা হয়। এখন তুমি চিন্তা করো যে এই যে ওপেন কালচারের মাধ্যমে, ওপেন কালচার বা স্যাটেলাইট কালচার, স্যাটেলাইট কালচার এটার মাধ্যমে দেখো তো একটা দেশের সংস্কৃতি আর একটা দেশের উপর প্রভাব বিস্তার করে কিনা, কথা বলবে। একটা দেশের সংস্কৃতি আর একটা দেশের উপর প্রভাব বিস্তার করে কিনা? জি অবশ্যই স্যার। করে। এই যে সাংস্কৃতিক ভাবে কোন একটি রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করা করেছে কিনা, কথা বলো। আমার বাংলাদেশের উপরে ভারতের সংস্কৃতি ভর করেছে কিনা? অবশ্যই ভর করেছে, অবশ্যই ভর করেছে। মানে বাংলাদেশের উপরে ভারতের যে সাংস্কৃতিক প্রভাব, এই প্রভাবটা যে ভারত বিস্তার প্রভাব বিস্তার করতে যে সক্ষম হয়েছে, দ্যাট ইজ কল্ড, বলো কি, সফট পাওয়ার। সফট পাওয়ার। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে সামরিক সামরিক শক্তি প্রয়োগ না করে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রয়োগ না করে, কোন একটি রাষ্ট্র যখন তার নীতি, আদর্শ, সভ্যতা, সংস্কৃতি, তার দর্শন, সিস্টেম দিয়ে অন্য রাষ্ট্রকে নিজের মতো করে প্রতিষ্ঠা করতে পারে, তখন সেটাকে বলা হয় সফট পাওয়ার। হার্ড পাওয়ার কি, সফট পাওয়ার কি, এটা তুমি বুঝতে পারলে কিনা? জি স্যার। এবার আসো, তাহলে স্মার্ট পাওয়ার কোনটাকে বলতো? স্মার্ট পাওয়ারটা হচ্ছে যে কম্বিনেশন, স্মার্ট পাওয়ার is the combination of hard power and
সফট পাওয়ার। তাহলে ধরে নাও যে আমেরিকা সারা বিশ্বে কিন্তু তার নীতি এবং আদর্শ দিয়ে প্রভাবিত করে। আমেরিকা পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে সামরিকভাবে মোকাবেলা করার মতো বা সামরিক শক্তি প্রয়োগ করার মতো ক্ষমতা রাখে। তাহলে আমেরিকার হার্ড পাওয়ার আছে কিনা, কথা বলো। জি স্যার, আছে আচ্ছা স্যার। স্যার। আবার সফট পাওয়ার আছে কিনা। আছে স্যার। তাহলে আমেরিকা কোন পাওয়ারের অধিকারী? স্মার্ট পাওয়ারের অধিকারী স্যার। স্মার্ট পাওয়ারের অধিকারী। এখন আসো, ধরে নাও আমেরিকা কি করলো, আমেরিকা ইরানের উপরে, বলো তো, আমেরিকা ইরানের উপর স্যাংশন দিয়েছে কিনা, কথা বলো। জি স্যার, দিয়েছে স্যার। এই স্যাংশন দিয়েছে, অর্থনৈতিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছে, এটা হার্ড পাওয়ার না? জি স্যার, এটা হার্ড পাওয়ার। এবার নিউক্লিয়ার ইস্যু নিয়ে আমেরিকা ইরানের সাথে ডিপ্লোম্যাটিক ডিপ্লোমেসি পরিচালনা করেছে কিনা, কথা বলো। কূটনৈতিক আলাপ জি স্যার, আলোচনা করছে স্যার। পরিচালনা করেছে কিনা। তাহলে এটা কি হার্ড পাওয়ার নাকি সফট পাওয়ার? সফট পাওয়ার স্যার। তাহলে ইরানের উপরে আমেরিকা কোন পাওয়ার অ্যাপ্লাই করেছে? স্মার্ট পাওয়ার স্যার। তার মানে স্মার্ট পাওয়ার ইজ দ্য কম্বিনেশন অফ হার্ড পাওয়ার এন্ড সফট পাওয়ার। আমার বিশ্বাস পাওয়ার কি, হার্ড পাওয়ার কি, পাওয়ার কি, স্মার্ট পাওয়ার কি, তোমরা সকলেই বুঝতে পেরেছো। জি স্যার। হুম। তাই যদি বুঝতে পারো তাহলে এরপর আমরা চলে যাবো কোনটাতে, আমরা চলে যাবো ন্যাশনাল পাওয়ারে চলে। ন্যাশনাল পাওয়ার, যার বাংলা হচ্ছে জাতীয় শক্তি। আচ্ছা, সেই দিনকে এক ভাই ভর্তি হইলো, ওই ভাইয়ের নাম কি? এই যে কয়েকদিন আগে একটা ভাই ভর্তি হইলা এই ব্যাচে, ভাই তোমার নাম কি? তুমি কাউকে শুনতে পাচ্ছ বা তুমি কি ক্লাসে আছো? না, তাহলে কেন ভর্তি হয়েছে এটা? এক মিনিট ধরো, আমি একটু পানি খেয়েছি। পানি দাও তো। আচ্ছা, ন্যাশনাল বাংলা কি ভাই, জাতীয় না, কথা বলো। জি স্যার। জাতীয়। জাতীয় কি কোনো একক ধারণা, একক আর সামগ্রিক, বলো। সামগ্রিক ধারণা। মানে আমি যদি বলি জাতীয় চেতনা, জাতীয় চেতনা কোনটা বলো। জাতীয় চেতনা হচ্ছে যে চেতনা সকলেই ধারণ করে। আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনার কথা যদি বলি, যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র, বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, 1971-এ আমাদের সকলেই যে চেতনা ধারণ করেছিল, ওই চেতনাটা কি ছিল, কথা বলো। জাতীয়। স্যার, মুক্তিযুদ্ধের জাতীয় চেতনা। হ্যাঁ, মুক্তিযুদ্ধের জাতীয় চেতনা ছিল। মানে অর্থাৎ সবাই তো না, 5% পিপল বা 10% পিপল তো এটার বিপক্ষে ছিল, আমরা যদি বলি। বাট লায়ন পোর্শন বা বেশিরভাগ মানুষই এই চেতনা কিন্তু ধারণ করেছে। আবার 1952-তে যে রাষ্ট্রভাষা বাংলা হবে, রাষ্ট্রভাষা আমরা বাংলা। হুম। অনেকে এটাকে মাতৃভাষা বলে, যে মাতৃভাষা বলছে। মাতৃভাষা তো বাংলা, আমাদের মাতৃভাষার সাথে তো আর ওইটার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কারণ মোহাম্মদ আলী জিন্নাহ কি বলেছিল, উর্দু অ্যান্ড উর্দু
shall be the state language of Pakistan. Urdu and Urdu shall be the স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। স্টেট ল্যাঙ্গুয়েজ এক জিনিস, মাদার ল্যাঙ্গুয়েজ আরেক জিনিস, তাই না? মাতৃভাষা, চাকমার মাতৃভাষা কি? চাকমার জনগণের মাতৃভাষাটা সে তার মায়ের মুখ থেকে যে ভাষা শুনেছে, যে ভাষা শুনেছে, ঠিক আছে, এটা তার মাতৃভাষা। আমি আমি কি আমি মায়ের মুখ থেকে বাংলা ভাষা শুনে বাংলা ভাষা গেছি, মানে আমার কি মাতৃভাষা কি বাংলা। তাহলে আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজটা কি? আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা। আমেরিকার স্টেট ল্যাঙ্গুয়েজ, আমেরিকার স্টেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, তাই নাকি? তার মানে যে জাতীয় মানে একক কোনো বিষয় না, এটা সামগ্রিক একটি বিষয়। এখন আমি তোমাকে একটু অন্যভাবে একটু বুঝাই। ধরে নাও আমার ওয়াইফ আমাকে বলল যে লবণ নাই, লবণ নাই। আমার ওয়াইফ এই কথা বলল। এবার আমাকে বললো যে বাজার নাই। এই দুটোর মধ্যে পার্থক্য আছে বল? অবশ্যই আছে। লবণ নাই মানে কি? আমাকে শুধু লবণ কিনতে হবে। তাহলে আমি কি করব? আমি নিচে যে লবণ কিনে নিয়ে আসবো। যখন বাজার নাই তখন আমি কি করব? তখন আমি বড় একটি বাজারে যাবো। দ্যাট মিনস সেখানে গিয়ে আমি কি কিনবো? মরিচ কিনবো। সেখানে গিয়ে আমি কি কিনবো? চাল কিনবো। সেখানে গিয়ে আমি কি কিনবো? ডাল কিনবো। সেখানে গিয়ে আমি কি কিনবো? মুরগি কিনবো। সেখানে গিয়ে আমি কি কিনবো? মাছ কিনবো। সেখানে গিয়ে আমি কি কিনবো? সেখানে গিয়ে আমি ধরে নাও যে টয়লেট্রিস, হ্যাঁ, টয়লেট্রিস, অর্থাৎ সাবান সোডা যা আছে সেগুলো আমি কিনবো। এটা কোনো বাজার, তাই নাকি? তো বাজার আর বাজার নাই আর লবণ নাই, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো ধরে নাও আমি কি করলাম, আমি বাজারে গেলাম, আমি বাজারে গেলাম, গিয়ে প্রায় প্রত্যেকটি বাজারে দেখবা ছোট ছোট পোলাপান আছে, বলে যে স্যার বাজার টানা লাগবে। তাদের মাথায় এরকম একটা ঝুড়ি থাকে, তাই? আমি ওকে ওকে হায়ার করলাম, করে বাজার করছি, আর এখানে লাগলো কি রাখলাম? লবণ। এখানে কি রাখলাম? চাল। এখানে কি রাখলাম? ঝাল, মরিচ বলে আর কি, যাই হোক। এখানে কি রাখলাম? মাছ রাখলাম। এখানে কি রাখলাম? সবজি রাখলাম। এখানে কি রাখলাম? তেল রাখলাম। এখানে কি রাখলাম? মুড়ি রাখলাম। আমার হয়ে গেল কি? আমার হয়ে গেল বাজার। তাই নয় কি? কথা বলে মানে ঝুড়িতে আমার বাজার আছে কিনা? জি স্যার। ঝুড়িতে বাজার আছে। একই ভাবে এখন আসো, আমি এটা মুছে দেব। মুছে দিয়ে আমি এখানে ধরলাম একটা রাষ্ট্রের, একটা রাষ্ট্রের সামরিক শক্তি, একটা রাষ্ট্রের অর্থনৈতিক শক্তি, একটা রাষ্ট্রের শিক্ষা, একটা রাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি, একটা দেশের প্রাকৃতিক সম্পদ, একটা দেশের নেতৃত্ব, একটা দেশের ভৌগোলিক অবস্থান। দেখো তো এটা এক একটা রাষ্ট্রের এক এক সামর্থ্য কিনা, কথা জি সুযোগ স্যার। কিনা। তাহলে এটা আমি একটা ঝুড়িতে রাখলাম, এটাকে আমি এখন বলবো ন্যাশনাল পাওয়ার। সো মাথায় রাখবে, জাতীয় শক্তি বলতে বোঝায় একটি রাষ্ট্রের বা একটি জাতির সামগ্রিক বল বা ক্ষমতা। যে সামগ্রিক বল বা ক্ষমতা দ্বারা সেই রাষ্ট্র তার বৈদেশিক নীতিকে কার্যে প্রয়োগ করতে পারে। আবার শুনবে, জাতীয় শক্তি বলতে বোঝায় একটি রাষ্ট্রের সামগ্রিক বল বা ক্ষমতা যা দ্বারা সেই রাষ্ট্র তার বৈদেশিক নীতিকে কার্যে প্রয়োগ। অন্যভাবে বলা যায়, জাতীয় শক্তি বলতে বোঝাবে একটি জাতির সকল ধরনের সামর্থ্য বা সক্ষমতার সমন্বয় যা দ্বারা সে অন্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে পারে, এবং অন্য রাষ্ট্র যখন তার উপর প্রভাব বিস্তার করতে আসবে তখন সে তার প্রভাবকে কি করতে পারে? প্রতিহত করতে পারে। এটাকে কি বলা হবে? জাতীয় শক্তি বোঝা হবে। বাংলাদেশের জাতীয় শক্তি কোনটা? বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের জাতীয় শক্তি কোনটা? বাংলাদেশের জাতীয় শক্তি তার জনগণ, অর্থাৎ প্রচুর জনগণ। যে জনগণের মাধ্যমে বাংলাদেশ দিনে দিনে কি হচ্ছে? সম্পদশালী হচ্ছে। অর্থাৎ এক্সট্রা জনগণ, সারপ্লাস জনগণ,
বহির্বিশ্বে কি করতেছে, কাজ করতেছে এবং তারা রেমিটেন্স দিচ্ছে। বাংলাদেশের জাতীয় শক্তি হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, যার একদিক দিয়ে রয়েছে অপার সম্ভাবনাময় বঙ্গোপসাগর, যেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ রয়েছে, যে মৎস্য সম্পদ আহরণের মাধ্যমে আমরা ডোমেস্টিক চাহিদা, মাছের যে চাহিদা সেটা মেটাচ্ছি, এবং এখানকার উল্লেখযোগ্য একটা অংশ আমরা বহির্বিশ্বে রপ্তানি করে ফরেন কারেন্সি আর্ন করে আমি আমার অর্থনীতিকে মোটা তাজা করতে সক্ষম হচ্ছি। তাহলে এই জন্য বলা হচ্ছে কি, এই জন্য বলা হচ্ছে জাতীয় শক্তি বলতে বোঝায় একটি জাতির বা একটি রাষ্ট্রের সামরিক বল বা ক্ষমতা, যা দ্বারা একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে পারে, এবং অন্য রাষ্ট্র যখন তার উপর প্রভাব বিস্তার করতে আসে তখন সেই প্রভাবকে সে কি করতে পারে, প্রতিহত করতে পারে। এখন তোমাদের মনে আছে কিনা, 2018 সালে সৌদি আরবের একজন কলামিস্ট সাংবাদিক, নাম হচ্ছে জামাল খাশোগি। জামাল খাশোগি, এই জামাল খাশোগি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল কোথায়, তুরস্কে। তুরস্কেই তো না, মিশরে। মিশরে, মিশরের সৌদি যে দূতাবাস, সেই দূতাবাসে কি হয়েছিল, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তিনি কি করতেন, সৌদি রাজ পরিবারের অসঙ্গতি, রাজ পরিবারের দুর্নীতি, রাজ পরিবারের স্বজনপ্রীতি, তৎকালীন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, খারাপ নেগেটিভ জিনিসগুলো নিয়ে তিনি কথা বলতেন, লেখালেখি করতেন। যে কারণে এই যে মিশরের রাজধানী কায়রোতে সৌদির যে দূতাবাস, এই দূতাবাসের মধ্যে মিস্টার জামাল খাশোগি হত্যাকাণ্ডের শিকার হলো, এবং হত্যাকাণ্ডের সাথে সৌদি আরব জড়িত, এটা আমেরিকা বললো। এবং আমেরিকা তখন বললো যে এই হত্যাকাণ্ডের অবশ্যই বিচার করতে হবে। আমেরিকা যাচ্ছে হত্যাকাণ্ডের বিচার, অপরদিকে সৌদি বলল, সৌদি কি করলো, অপরদিকে দেখো এরপরে প্রমাণ দিয়ে কি হলো, প্রমাণ নেই। এরপর আমরা দেখতে পাই 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী তেলের সংকট দেখা দিল। আমেরিকা বারে বারে সৌদি আরবকে বলতে থাকলো যে তুমি তেলের উত্তোলন বাড়াও, আর সৌদি আরব তখন কি করলো, তখন তেলের উৎপাদন কমালো। আমেরিকা যতক্ষণ পর্যন্ত জামাল খাশোগি হত্যাকাণ্ডের এজেন্ডা থেকে সরে না আসবে, সৌদি আরব তেলের উত্তোলন বাড়াবে না। আর তেলের উৎপাদন যখন বাড়াবে না, তখন কি হবে, তখন ইউরোপ তেলের সংকটে পড়ে যাবে, আমেরিকা তেলের সংকটে পড়ে যাবে। যখনই পড়ে যাবে তখন দেখবে যে যে এই রাষ্ট্রগুলো আমেরিকার উপর চাপ দিবে যে তুমি কামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যু ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা দরকার নাই, আমাদের তেল দরকার। তাহলে এই যে আমেরিকা যে জামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যুতে সৌদির উপর প্রভাব বিস্তার করতে চাইছিল, কিন্তু সৌদি আরব তার প্রাকৃতিক সম্পদ অর্থাৎ তেল উত্তোলন কমিয়ে দিয়ে হঠাৎ করে তার সেই আমেরিকার এই প্রভাবকে কি করলো, প্রতিহত করতে পারলো, এবং ক্রমান্বয়ে আমেরিকা জামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যু থেকে নিজেকে গুটিয়ে, হত্যাকাণ্ডের বিচার চাওয়া থেকে নিজেকে গুটিয়ে নিল। এটাই হচ্ছে, তাহলে দেখো জাতীয় শক্তি বলতে বোঝায় একটি জাতির সামরিক বল বা ক্ষমতা, যা দ্বারা সেই জাতি অন্য রাষ্ট্রের অন্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে পারে। অবশ্যই সৌদি আরব তেলের কারণে অন্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করে থাকে, এবং অন্য রাষ্ট্র যখন তার উপর প্রভাব বিস্তার করতে আসে তখন সেই প্রভাবকে সে কি করতে পারে, প্রতিহত করতে পারে। জাতীয় শক্তি কি, এটা বুঝলা কি? জি স্যার। জি স্যার, মাফ করবেন স্যার, একটা তথ্য স্যার, জামাল খাশোগি স্যার তুরস্কের সৌদি কনসুলেটে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কোথায় যেন, স্যার তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেট। হ্যাঁ তুরস্ক ইস্তাম্বুল, হ্যাঁ আমি এটা ভুলে গেছি, তুরস্ক ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে, সৌদি তো কনসুলেটে। সে সময় এটা নিয়ে অনেক উত্তেজনা সৃষ্টি হয়েছিল স্যার, আমেরিকা পরে এবং সৌদি আরবের মধ্যে। এখন কি আমেরিকার কিছু বলে এটা নিয়ে? না স্যার, এখন আমেরিকা টোটালি চুপ। এই চুপ করে দিছে সৌদি আরব কোন সক্ষমতাকে কাজে লাগিয়ে, তেলের সক্ষমতাকে কাজে লাগিয়ে, তাই জি নয় স্যার। কি, তেলের জি স্যার। সক্ষমতাকে কাজে লাগিয়ে। এখন আসো, এখন এই জাতীয় শক্তি থেকে আমাদেরকে যে আর একটা জিনিস করতে হবে, সেটা হলো যে কম্পোনেন্টস অফ অফ ন্যাশনাল, জাতীয় শক্তির উপাদান সমূহ, জাতীয় শক্তির উপাদান সমূহ। এবার আমি এক এক করে বলি। জাতীয় শক্তির উপাদানের মধ্যে একটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। বলো, ভৌগোলিক অবস্থান একটি দেশের জাতীয় শক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কেন? অবশ্যই রাখে স্যার। আমার বঙ্গোপসাগর বলো তো গুরুত্বপূর্ণ উপাদান কেন? জি স্যার। আমার আমার যে বঙ্গোপসাগর, অর্থাৎ আমার যে ভৌগোলিক ভৌগোলিক অবস্থান, তিন দিক দিয়ে রয়েছে, কে রয়েছে, ইন্ডিয়া, তাই না, এবং অপর দিকে আছে একটা মিয়ানমার আছে, এবং বঙ্গোপসাগর আছে।
তাহলে বঙ্গোপসাগর থেকে তেল গ্যাস উত্তোলন আমরা করতে পারতেছি, বঙ্গোপসাগর থেকে মাছ মৎস্য আহরণ করতে পারতেছি। বঙ্গোপসাগরের কারণে আমার কক্সবাজার আছে, আমার সেন্ট মার্টিন আছে, যে দুটা পর্যটন এরিয়া, এবং এই পর্যটন এরিয়াতে থেকে এরিয়ার মাধ্যমে আমার অর্থনীতিতে দারুণভাবে অর্থ যোগ হচ্ছে। ফরেনারও এখানে কি করতেছে, এখানে ভিজিট করতে আসতেছে। তাহলে অবশ্যই একটি দেশের জাতীয় শক্তি বৃদ্ধিতে সে দেশের ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। এবার আসো সামরিক শক্তি। বলো, সামরিক শক্তির মাধ্যমে একটি রাষ্ট্র তার জাতীয় শক্তি বৃদ্ধি করতে পারে কিনা? অবশ্যই পারে। কোন একটি রাষ্ট্র যদি সামরিক শক্তিতে শক্তিশালী হয়, সেইটা দিয়ে সে কি করতে পারে, অন্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে পারে। এবং অন্য রাষ্ট্র যদি অন্য রাষ্ট্রের প্রভাব নিজ রাষ্ট্রের উপর অন্য রাষ্ট্রের প্রভাব সে প্রতিহত করতে পারে। অর্থাৎ দেখো, আমেরিকাকে আক্রমণ করার সাহস কিন্তু অনেক রাষ্ট্র দেখায় না, কেউই দেখায় না। চীনকে আক্রমণ করার সাহস কেউ দেখায় না, ফ্রান্সকে আক্রমণ করার সাহস কেউ দেখায় না। তার কারণ হচ্ছে তারা সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী। তাছাড়া কোন একটি রাষ্ট্র যদি সামরিক শিল্পে উন্নত হয়, এই সামরিক শিল্পে উন্নত হওয়ার মাধ্যমে সে কি করতে পারে, বেকার সমস্যা সমাধান করতে পারে। অত লক্ষ লক্ষ মানুষের যেভাবে দেখো আমার দেশে কি আছে, আমার দেশে যেভাবে গার্মেন্টস আছে, আমেরিকাতে এরকম কি আছে, অস্ত্র তৈরি কারখানা আছে কিনা, কথা বল। জি স্যার। তাহলে অস্ত্র তৈরি কারখানাতে দেখো আমেরিকার নাগরিকরা সেখানে জব করে। দ্যাট মিনস এটার মাধ্যমে আমেরিকা তার বেকার সমস্যা সমাধান করতে পারে। অপরদিকে আমেরিকা নিজ দেশের নিরাপত্তা রক্ষা করার জন্য যতটুকু অস্ত্র থাকে এটা রেখে সারপ্লাস অস্ত্র বহির্বিশ্বের বিভিন্ন দেশের কাছে বিক্রি করতে পারে, করে একদিকে অস্ত্র পাই, অন্যদিকে আমেরিকা কি বলে, আমেরিকা বলে ভারত আমি তোমাকে এই অস্ত্রটা দিতে পারি যদি তুমি আমার সাথে এই চুক্তিটা করো, বাংলাদেশ আমি তোমাকে এই অস্ত্রটা দিতে পারি যদি তুমি এই চুক্তিটা আমার সাথে করো। তাহলে বলো তো, এটার মাধ্যমে অবশ্যই একটি রাষ্ট্রের জাতীয় শক্তি বৃদ্ধি পায় কিনা? জি স্যার। অর্থনৈতিক শক্তি। বলো, অর্থনৈতিক শক্তির মাধ্যমে একটি রাষ্ট্র জাতীয় শক্তি বৃদ্ধি করতে পারে কিনা? অবশ্যই পারে। এখন বাংলাদেশ যদি কোনো দেশকে, ধরে নাও বাংলাদেশ নেপালকে ব্রিজ তৈরি করার জন্য একটা লোন দিল, বাংলাদেশ যদি তখন বলে যে ঠিক আছে, এই যে লোনটা আমি দিলাম, এই যে তোমাকে আমি লোন দিলাম, তোমার ব্রিজ তৈরি করতে কত হাজার লোক লাগবে, 10,000 লোক লাগবে, কাজ করবে 10,000 লোক। এই 10,000 লোকের মধ্যে 5,000 লোক বাংলাদেশ থেকে নিতে হবে। নেপাল নিতে বাধ্য কিনা, কথা বলো। জি স্যার, যেরকমটা এখন চায়না করে স্যার। হ্যাঁ হ্যাঁ, নেপালকে বললো যে তুমি বাংলাদেশ থেকে সে রড, বাংলাদেশে ধরো না, বললো যে তুমি কি করবে, তুমি দেখা গেছে যে তাকে বললো যে তুমি ধরে নাও পিজের রড নিবে। বাংলাদেশকে বললো তুমি কি করবে, তুমি ধরে নাও যে প্রিমিয়ার যে একটা ব্র্যান্ড আছে, প্রিমিয়ার সিমেন্ট নিবে বাংলাদেশ থেকে। অর্থাৎ এই চুক্তির মাধ্যমে দেখো, একদিকে লোন দিয়ে ইন্টারেস্ট নিল, অন্যদিকে কি করলো, আমার দেশের জনগণকে সেখানে কাজ করার সুযোগ করে দিল। বাঁশের সিমেন্ট, বাঁশের রড, এগুলো ব্যবহার করার সুযোগ সৃষ্টি হলো। এর মাধ্যমে কি হবে, অবশ্যই জাতীয় শক্তি বৃদ্ধি পাবে। এরপরে আসো বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি, কোনো একটি রাষ্ট্র যদি বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত হয়, তার মাধ্যমে সে বলতো জাতীয় শক্তি বৃদ্ধি করতে পারবে কিনা? অবশ্যই পারবে। টেকনোলজিক্যাল সাবজেক্ট, এই সাপোর্ট, টেকনোলজিক্যাল ডিভাইস, এগুলো উৎপাদন করে সেগুলো রপ্তানি করার মাধ্যমে একটি রাষ্ট্র তার জাতীয় শক্তি অবশ্যই বৃদ্ধি করতে পারে কেন? অবশ্যই পারে। তুমি যদি বলো ফেসবুক, এই ফেসবুকের মাধ্যমে মার্ক জাকারবার্গ যে পরিমাণ ইনকাম করে, বলতো সেখান থেকে উল্লেখযোগ্য পরিমাণে ট্যাক্স আমেরিকাকে দিতে হয় কিনা? জি স্যার। এভাবে আমেরিকা শক্তিশালী হচ্ছে কিনা? হচ্ছে। সবচেয়ে বড় কথা কি, ডাটা কলোনি সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই ফেসবুকের মাধ্যমে আমেরিকার কাছে পৃথিবীর সকল যারা ইউজ করে এই ফেসবুক, তাদের সকল তথ্য, তাদের সকল রুচি, তাদের সকল চিন্তা চেতনা সব আমেরিকার কাছে চলে যাচ্ছে, যাচ্ছে কিনা, কথা বলো। জি যাচ্ছে। স্যার। এইটার একটা ব্যাপক রেজাল্ট আছে। তাহলে অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তি। আবার তুমি চিন্তা করো, কোন একটি টেকনোলজিতে খুব ডেভেলপ, টেকনোলজি ডেভেলপ হওয়ার কারণে সে কি করলো, নিজের তেলের খনি থেকে নিজেই তেল উত্তোলন করতে পারলো, নিজের গ্যাসের খনি থেকে নিজেই গ্যাস উত্তোলন করতে পারলো। এখন ধরে নাও যে আমাদের বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ধরে নাও একটা গ্যাসের খনি আছে, সেই গ্যাসের খনি থেকে আমরা গ্যাস উত্তোলন করতে পারতেছি না। এখন কি হলো, কন্টাক্ট হইলো, কাজ চুক্তি হলো কার সাথে, ধরে নাও শেভরনের সাথে। শেভরনের সাথে চুক্তি হলো আমেরিকার কোম্পানি। এখন শেভরন এবং গভর্নমেন্ট আমাদের চুক্তি হলো, দুইটা চুক্তি। চুক্তিতে কি বলা হলো, শেভরন যে গ্যাস উত্তোলন করবে এর থেকে নিবে 30% গ্যাস,
আর বাংলাদেশ গভর্নমেন্ট পাবে 70% গ্যাস। বাংলাদেশ পাবে 70% গ্যাস। তাহলে বলো তো, এই 30% নেওয়ার মাধ্যমে চ্যাভরন যে লাভবান হলো, এটার মাধ্যমে আমেরিকা লাভবান হইলো কিনা? জি স্যার। কিন্তু আমি যদি আমার গ্যাস আমি নিজে উত্তোলন করতে পারতাম, তাহলে বলো তো, আমি 100% গ্যাসের মালিক হইলে আমি গার্মেন্টস গুলোতে, আমার কারখানাগুলোতে আরো কম দামে গ্যাস সাপ্লাই দিয়ে আমি প্রোডাকশন কস্ট কমিয়ে আনতে পারতাম। আর জি প্রোডাকশন স্যার। কস্ট কমিয়ে যখন আনতে পারতাম, দ্রব্যের দাম কম নির্ধারণ করে একদিকে নিজ দেশের নাগরিকদেরকে সস্তায় পণ্য খাওয়ার সুযোগ করে দিতে পারতাম, অন্যদিকে প্রোডাকশন কস্ট কম হওয়ার কারণে আমার পণ্যের দাম কম নির্ধারণ করে বহির্বিশ্বে যে আমার যে পণ্যের যে প্রতিযোগিতা, অন্যান্য দেশের সাথে দামের যে প্রতিযোগিতা, দাম কম নির্ধারণ করে আমার পণ্য বেশি পরিমাণে আমি কি করতে পারতাম, রপ্তানি করতে। হ্যাঁ, তাহলে অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত হলে সেই দেশের জাতীয় শক্তি কি পাবে? অবশ্যই বৃদ্ধি। এরপরে আসো জনশক্তি। আচ্ছা, দক্ষ জনশক্তির কথা যদি বলো, দক্ষ জনশক্তি, বলো তো দক্ষ জনশক্তির মাধ্যমে একটি দেশ তার জাতীয় শক্তি বৃদ্ধি করতে পারে কিনা? অবশ্যই পারে। বাংলাদেশের প্রত্যেকটি, ধরে নাও বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষিত যুবক যদি ইংলিশে ভালো হয়, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষিত যুবক যদি টেকনোলজিতে সাউন্ড হয়, তাহলে দেখবে যে পৃথিবীর অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠবে। একদিকে আগ্রহী হয়ে উঠবে, অন্যদিকে বাংলাদেশের এই স্কিল ম্যান পাওয়ার বহির্বিশ্বে রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণে রেমিটেন্স আহরণ, যার মাধ্যমে আমরা আমাদের জাতীয় শক্তি বহুগুণে বৃদ্ধি করতে। এবার আসে প্রাকৃতিক সম্পদ, সম্ভব কিনা কথা বলো? তেল গ্যাস অবশ্যই সম্ভব স্যার। সম্ভব? জি এবার স্যার। আসো নেতৃত্ব, নেতৃত্বের মাধ্যমে একটি রাষ্ট্র তার জাতীয় শক্তি বৃদ্ধি করতে পারে কিনা? স্যার এর একটু বুঝিয়ে দেন স্যার। লিডারশিপ, তোমার নেতা অশিক্ষিত, তোমার লিডার ভালো মতো ইকোনমি বুঝে না, তোমার লিডার ভালো মতো ডিপ্লোমেসি বোঝে না, তোমার লিডার দুর্নীতিগ্রস্ত, তাহলে তোমার জাতীয় শক্তি বাড়বে না কমবে? কমবে স্যার। হ্যাঁ। এইবার আসো খেলাধুলা ও সংস্কৃতি, বলো খেলাধুলা এবং সংস্কৃতির মাধ্যমে তোমার জাতীয় শক্তি বৃদ্ধি পাবে কিনা? জি স্যার, পাবে স্যার। অবশ্যই। যদি মেসির মতো কোনো প্লেয়ার থাকে, রোনালদোর মতো যদি কোনো প্লেয়ার থাকে, নেইমারের মতো যদি কোনো প্লেয়ার থাকে, তাহলে দেখবে যে বড় বড় কোম্পানি ওদেরকে কি করবে, স্পন্সর করবে, ওরা অ্যাড কোটি কোটি ডলার ওরা ইনকাম করবে তার মাধ্যমে। একদিকে তোমার বহির্বিশ্বে তোমার দেশে কি হবে, তোমার দেশে প্রচুর পরিমাণে পরিচিতি লাভ হবে। অন্যদিকে কি হবে, অন্যদিকে যেটা ঘটবে সেটা হলো যে, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। অন্যদিকে কি ঘটবে, অন্যদিকে তারা প্রচুর আর্ন করবে, যার মাধ্যমে তোমার কি হবে, তোমার জাতীয় সাথে বৃদ্ধি পাবে। অন্যদিকে সংস্কৃতি, তোমার কৃষ্টি কালচারের প্রতি অনেক আকৃষ্ট হবে, আকৃষ্ট হয়ে তোমার দেশে বসবাস করতে চাইবে। অন্যদিকে তোমার নাটক সিনেমা এগুলো বিশ্বের বিভিন্ন খুবই মানসম্মত হলে প্রচুর চাহিদার সৃষ্টি হবে বহির্বিশ্বের, এবং সেখান থেকে তুমি প্রচুর পরিমাণে আর্ন করতে হবে। কারণ এগুলোর মাধ্যমে তোমার কি হবে, অবশ্যই জাতীয় শক্তি বৃদ্ধি পাবে। কয়টা হয়েছে? সাত। এই উল্লেখযোগ্য সাতটা মনে রাখলেই হবে, আর লাগবে না। তোমরা বুঝতে পারলা জাতীয় জি শক্তি? স্যার। ওকে, তাহলে আজকে পর্যন্ত থাকবে। আমরা আগামীকাল ঠিক এর পর থেকে দ্যাট মিনস ব্যালেন্স অফ পাওয়ার থেকে শুরু করবো। সকালে ভালো ওকে থাকো। স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।